আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি সিরাক বাংলাদেশ পরিচালিত নিউট্রিটিস নেটওয়ার্কের বিশেষ আয়োজন, যেখানে কিশোর কিশোরীরা মন খুলে কথা বলে তাদের খাদ্য, জীবনযাপন এবং স্বাস্থ্য নিয়ে। আমি কথা মনোজ দৃষ্টি আজকে যুক্ত আছি আপনাদের এই প্রোগ্রামের মডারেটর হিসেবে। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে স্মল বাট মাইটি, দ্য পাওয়ার অফ মাইক্রোনিউট্রিয়েন্ট ইন টিন হেলথ। এরকম অনেক সময় হয় না যে আমরা খাবার খাচ্ছি কিন্তু আমাদের গায়ে লাগছে না, আমাদের খুব ক্লান্ত লাগছে বা শরীর ভালো লাগছে না, মন ভালো লাগছে না। তো এটি কেন হচ্ছে আমরা কিন্তু ওইভাবে অনেক সময় আইডেন্টিফাই করতে পারি না। এরকমটা কি আপনাদেরও হয়? তো এই বিষয়টি নিয়ে আজকে আমরা জানবো আমাদের এরকম কেন হয়, আর ছোট ছোট পুষ্টিগুণ যে আমাদের শরীরে কতটা প্রভাব ফেলে সেটিও আজকে আমরা জানবো। আমাদের আজকের এই আলোচনায় আমাদের সাথে যুক্ত আছে সিরাক বাংলাদেশের প্রোগ্রাম ডিপার্টমেন্টের জনাব সেলিম মিয়া। আমাদের সাথে আরও যুক্ত আছে একজন বিশেষ অতিথি, যিনি পুষ্টি ও কিশোরদের স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে, ডায়েটিশিয়ান নাইমা রুবি আপা। এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন দুজন কিশোর কিশোরী বন্ধু, আল রৌফ তৌসিফ অ্যান্ড তিন্নি তাসরিন। তো আর দেরি না করে আমি প্রথমে চলে যাচ্ছি জনাব সেলিম মিয়া ভাইয়ের কাছে। ভাই যদি আমাদের আজকের এই টক শোর আর নিউট্রিটিস নেটওয়ার্ক নিয়ে কিছু বলতেন। ধন্যবাদ। কথা আমি পরিচয় তো একটু আগেই দিয়েছি। আমি মোহাম্মদ সেলিম মিয়া, উপপরিচালক প্রোগ্রাম সিরাক বাংলাদেশ। সিরাক বাংলাদেশ একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। আমরা এই সংস্থার মাধ্যমে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তরুণদের জন্য, তরুণীদের মাধ্যমে প্রজনন স্বাস্থ্য সেবা সচেতনতার পাশাপাশি স্বাস্থ্য পুষ্টি সম্পর্কে সচেতন করে থাকি। নিউট্রিটিস নেটওয়ার্ক সিরাক বাংলাদেশের একটি প্রোগ্রাম। এই প্রোগ্রামের মাধ্যমে খাদ্য এবং স্বাস্থ্য পুষ্টি সম্পর্কে সচেতন করা হয়। এই সচেতনতা বৃদ্ধির জন্য স্কুল ক্যাম্পেইন করা হয় এবং প্রতি মাসে একটা করে টক আমরা এখন তাদের ধন্যবাদ। এই পর্যায়ে আমি শুরুতেই যদি আপনি আমাদের জানাবেন একটু নিউট্রিয়েন্ট তিন প্রকার মধ্যে নাইট্রোজেন এবং ফসফরাস কেন বেশি দেখা যায়? অসংখ্য ধন্যবাদ। এবং প্রোগ্রামের শুরুতেই আমি একদম মনের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে সিরাক বাংলাদেশের মতো একটা প্ল্যাটফর্মে আমাকে অতিথি করার জন্য। এবং এর আন্ডারে যে পেজে আসলে নিউট্রিশন নিয়ে কাজ করা হচ্ছে, যেটা আসলে বয়সন্ধিকাল বা টিনেজদের নিয়ে কাজ করছে, এটা আসলেই খুবই অ্যাপ্রিসিয়েটেবল। প্রশ্নের উত্তরের আগে আমি আমার একটু পরিচয় দিয়ে নিতে চাই। আমি নাইমা রবি, ডায়েটিশিয়ান হিসেবে এসআইডিএল ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আছি কর্মরত। পাশাপাশি এই শিশু এবং বয়সন্ধিকালের যে কিশোর কিশোরী আছে তাদেরকে নিয়ে কাজ চেম্বার করছি 3টা জায়গায়। তো প্রথমত হচ্ছে যে মাইক্রোনিউট্রিয়েন্ট, এটা যদি বলতে চাই আমরা নামেই বুঝতে পারছি যে মাইক্রো মানে ছোট। তো সেই জায়গায় আমি একটু যদি আমাদের যে শরীরটা সেটাকে যদি আমরা একটা বিল্ডিং এর সাথে তুলনা করি, যে আসলে বিল্ডিংটা কিভাবে তৈরি হয়। বিল্ডিং এর দেয়াল যদি আসলে আমরা ইটের পরে বসিয়ে বসিয়ে যাই, এই ফাঁকা জায়গাগুলোতে জন্ম কিছু না দিই, তাহলে কিন্তু সেটা স্টেবল হবে না। তার ভেতরে দিতে হবে যে সিমেন্ট, যেটা পাউডার আকারে থাকে, বালু যেটা দানাদার আকারে থাকে, সেটা মিক্স আপ করে কিন্তু আমাদের বাইন্ডিং এ দিতে হয়। তো আমাদের মানুষের যেই বডির যে স্ট্রাকচারটা আছে, সেখানে আমরা দুই ধরনের নিউট্রিয়েন্ট বা পুষ্টি উপাদানটা গ্রহণ করে থাকি। একটা হচ্ছে ম্যাক্রো, যেটাতে গ্রাম হিসেবে আমরা পাই। আর যেই জিনিসগুলো সেগুলো হচ্ছে শর্করা, আমিষ এবং চর্বি। আর যেগুলো আমরা দেখা যায় যে মিলিগ্রাম বা মাইক্রোগ্রাম আকারে আমাদের দৈনিক চাহিদা, সেগুলো হচ্ছে গিয়ে মাইক্রোনিউট্রিয়েন্ট। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন যে 1 গ্রাম সমান হচ্ছে 1000 মিলিগ্রাম, এবং 1 গ্রাম সমান হচ্ছে 10 লক্ষ মাইক্রোগ্রাম। অর্থাৎ খুবই অল্প পরিমাণে যে নিউট্রিয়েন্ট গুলো লাগে, এবং সেই
যে মাইক্রোনিউট্রিয়েন্ট গুলো আমাদেরকে কি হেল্প করে, ওই যে বালু এবং সিমেন্টের মতন ইট গুলোকে ধরে বিল্ডিংটা তৈরি করতে সাহায্য করে, তেমনি পাশাপাশি আমরা যে মাইক্রোনিউট্রিয়েন্ট গুলো খেলাম এবং আমাদের অর্গান গুলো যে কাজ করবে প্রপারলি সেটাকে হেল্প করে। আর হচ্ছে যে আপনি যেটা প্রশ্ন করেছেন যে কিশোর কিশোরীদের মধ্যে কেন হচ্ছে দেখা যায়, প্রথমে একটা কথা বলি যে বাচ্চারা খেতে চায় না, এটা একটা বাবা মার কমপ্লেন, একদম মানে প্র্যাকটিক্যাল ধারণার থেকে যদি বলি, তো তখন আমরা যদি বলি যে আচ্ছা ঠিক আছে আপনার বাচ্চা ভাত শাক এগুলো খেতে যাচ্ছে না, শাক দিয়ে আপনারা হচ্ছে একটা শাকটা ব্লেন্ড করে বা যে ফলটা খাওয়াতে চাচ্ছেন সেটা ব্লেন্ড করে একটা পিঠার মতো করে দেন, তো সেটা যদি মুখে ভালো লাগে, ছোটদের কথা বলছি, তারা কিন্তু গ্রহণ করে ফেলে। কিন্তু যখন টিনেজে চলে গেল, অর্থাৎ হচ্ছে আমরা যদি হচ্ছে 12 থেকে 19 বছর, এই এদেরকে কিন্তু যাতা দিয়ে হচ্ছে খাওয়ানো যাবে না, যে আমি তোমার জন্য একটা পিঠা বানিয়ে নিয়ে এসেছি, আমি তুমি শাক খাও না। সে জিজ্ঞেস করবে কিন্তু যে এটা পালং শাক আছে কিনা বা এই ফলটা আছে কিনা, কি দিয়ে বানিয়েছে। তো এইটা একটা ব্যাপার যে তাদেরকে হচ্ছে ইনডিরেক্টলি গ্রহণ করানো যায় না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে তাদের লাইফস্টাইলটা আমাদের ম্যাক্সিমামই এখন দেখা যায় যে একেবারেই ছোটবেলা থেকে তাদের ডিভাইস আছে, মোবাইল আছে, সোশ্যাল মিডিয়া আছে, সেগুলোতে তারা এত বেশি ইনভলভ থাকে, তারা একেবারে হচ্ছে দেখা যায় যে আহ, রাতটা অনেকটা জাগলো, জাগার কারণে তাদের অনেক বেশি ক্রেভিং হলো। এবং কি ক্রেভিং হয়? মাইক্রোনিউট্রিয়েন্টের ক্রেভিং হয় না, ম্যাক্রোনিউট্রিয়েন্টের যেটা শর্করা সেটার ক্রেভিং হয়। এরপরে আবার সকালবেলায় সে গিয়ে হচ্ছে অনেকটা সময় পর্যন্ত হয় ঘুমালো, যদি ক্লাস থাকে তাহলে সে উঠে চলে গেল, ব্রেকফাস্ট করলো না। যেখানে আমরা পুষ্টিবিদরা বলছি যে সকালবেলায় খেতে হবে আপনাকে রাজার মতো, সে কিন্তু স্কিপ করলো, রাতে অনেকটা সময় না খেয়ে থেকে। তো সেই জায়গায় তো সে ম্যাক্রোটাই গ্রহণ করলো না, মাইক্রোটা কখনো গ্রহণ করবে না। আর এরপরে সে যখন গেল ক্লাস হয়তো 1-2 করলো, করে তার প্রথম দিনের একদম প্রথম যে খাবারটা সেটা হচ্ছে সে টিফিন থেকে খেলো, অর্থাৎ আহ তার ক্যান্টিনে যেটা আছে সেখানে গিয়ে কি খেলো, হয়তো একটা বার্গার বা পিৎজা বা স্যান্ডউইচ, এই ধরনের খাবারগুলো হচ্ছে আম, যেই আচ্ছা আমার মনে হয় সাউন্ড কম শোনা যাচ্ছে, এটা বলা হচ্ছে। আমি কি হচ্ছে ব্লুটুথটা অফ করে দিব? না আপু, আপনি কন্টিনিউ করেন, এভাবে সাউন্ড আচ্ছা ক্লিয়ার আছে, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, আমি ব্লুটুথটা অফ করে দিয়েছি, যারা দর্শক আছেন তারা যদি একটু জানাতেন যে ইমপ্রুভ হয়েছে কিনা, আসলে এগুলো টেকনিক্যাল এররের জন্য। জি আচ্ছা, আপু, যেটা এখন বলছিলাম যে ক্যান্টিন থেকে যে খাবারগুলো গ্রহণ করলো সেটাতে হচ্ছে যে সে বার্গার খেলো, পিৎজা খেলো বা যে ধরনের খাবার খেলো, পাশাপাশি 1 গ্লাস কোক খেলো বা প্রচুর পরিমাণে চিনি দিয়ে খাবার খেলো, ভাই এখানে তো কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট দেখছি না। যেখানে সেই যে মাইক্রোগ্রাম মিলিগ্রামে দরকার সেই জিনিসগুলো তো সে পাচ্ছে না। এবং এদেরকে খুব বেশি কাউন্সিলিং করতে হয়। আর এরা তো হচ্ছে একজন মানে একজন ছোট শিশু থেকে প্রাপ্তবয়স্কর মাঝামাঝি সময়টাতে, এবং এদের মানসিক ভাবে বা উল্টোপাল্টা কথা বলে ফেলা যায় না, তাদের ওজন বলে নিজেদের চিন্তা, মানে বেশি তাদেরকে বলা যায় না, এটা আসলে আসলে হরমোনাল ইমব্যালেন্স বা হচ্ছে এগুলো তৈরি হতে থাকে, তাদের সাথে হচ্ছে জোরে কথা বলা যায় না, তাদের হচ্ছে কিন্তু এই সময়টাতে একটু ঝামেলা হয় যে তোমাকে এটা খেতেই হবে বা এটা খেয়েও না, এই ধরনের কথা বলা যায় না, কাউন্সিলিং করতে হয়। একটু যদি বলি যে আমরা তিনটা স্টেপে আসলে টিনেজ কে ধরে থাকি। বলছিলাম আমি যে 12 থেকে 19, অর্থাৎ যেই সংখ্যাটার সাথে টিন আছে, 13, 14, সো এদের কিন্তু শুরু হয় আসলে 10 থেকে 12, এটাকে আমরা প্রি বসন্তীকাল হচ্ছে বলি। তারপরে হচ্ছে মাঝখানে যেটা আছে 12 থেকে 16, সেটা হচ্ছে মধ্য। এরপরেরটা হচ্ছে বিলম্বিত। এদের যেই বৃদ্ধিটা, এটা হচ্ছে একটা প্রোগ্রামে একটু টেকনিক্যাল এরর না হলে আসলে ফুলফিল হয় না মনে হয়। আচ্ছা, একটু কাছে গিয়ে বলি যে এই যে এই বয়সের কথাটা বলছি, একজন প্রাপ্তবয়স্ক মানুষের হাইটের অর্থাৎ উচ্চতার 20% কিন্তু এই টিনেজে হয়, এবং এর এর আগে আরো বেশি হয়। এখন এই সময়টাতে যদি মাইক্রোনিউট্রিয়েন্টের খুব বড় একটা ভূমিকা আছে যে সে লম্বায় কতটুকু বড় হচ্ছে, কারণ হাড় লম্বা হওয়া মানে আমরা লম্বা হচ্ছি। তো হাড়ের যে প্রধান উপাদান প্রোটিনের পাশাপাশি ভিটামিন বি ক্যালসিয়াম দুটো কিন্তু হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট, এই দুটো যদি ঘাটতি থাকে সে কিন্তু আর উচ্চতায় বাড়ছে না, এবং আমরা সারা জীবন কিন্তু উচ্চতা নিয়ে কাজ করতে পারি।
আর হচ্ছে ওজনের 50% এবং কঙ্কালের যে ওজন সেটার 50% কিন্তু এই টিনেজে হয়। তো যেই কথা দিয়ে আসলে বলি মানে বোঝানোর চেষ্টা করলাম, প্রথম কথা হচ্ছে যে তাদের উপর জোর করা যায় না, তারা একটু ফাস্ট ফুড এডিক্টেড, যারা ফাস্ট ফুড বেশি এডিক্টেড হয় তাদেরকে নর্মাল ভাত শাক মাছ তরকারি খাওয়ানো যায় না। এবং পাশাপাশি হচ্ছে তাদের লাইফস্টাইলটা একটা বড় ব্যাপার। আর হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট বেশি ওরা গ্রহণ করে, তাদেরকে কাউন্সিলিং একটু আসলে মানে খুব খেয়াল করে করতে হয়। এটা না করতে পারলে দেখা যায় তাদের মধ্যে ম্যাক্রোনিউট্রিয়েন্টসের ঘাটতি বেশি। ধন্যবাদ আপা দারুণভাবে ব্যাখ্যা করার জন্য। মানে হচ্ছে যেগুলো আমরা চোখে দেখি না সেগুলোই আমাদের শরীরে বিশাল কাজ করে, তাই তো? আচ্ছা, এই পর্যায়ে আমি চলে যেতে চাই আমাদের দুই কিশোর কিশোরী বন্ধুর কাছে। এবার কিছু মজার ও বাস্তবধর্মী বিষয় নিয়ে আমি কথা বলবো। সেগুলো হচ্ছে, প্রথমে আমি চলে যাচ্ছি তৌসিফের কাছে। আচ্ছা তৌসিফ, আপনি কি কখনো এরকম হয়েছে যে আপনার ক্লান্ত বা দুর্বল অনুভব করেছে? আচ্ছা, কখন হয়েছে? দেখা যায় যে সকালে ক্লাসের পূর্বে যখন আমরা সকালে নাস্তাটা করে যাওয়ার পর দেখা যাচ্ছে যে টায়ার্ডনেসটা যাচ্ছে না, ক্লাস করার সময় মনে হচ্ছে একটু ক্লান্ত, আর একটু রেস্ট প্রয়োজন হয়ে যাচ্ছে। তিনি আপনার? আমি হচ্ছে প্রত্যেকদিন স্কুলে যাওয়ার সময় আমরা তো সকালে প্রতিদিন আমরা খাবার খেয়ে যেতে পারি না, যার কারণে স্কুলে যাওয়ার পর আমার সত্যি যে এটাই মানে ক্লাসে মনোযোগ বসে না, মনোযোগ। আবারও তৌসিফের কাছে আসছি। আপনি কি কখনো খাবার যখন চিপস বা অন্যান্য খাবার খান তখন কি লেভেলটা চেক করেন? মানে জাস্ট কি ক্যালোরিটাই চেক করেন নাকি ভিটামিন ও খনিজের কতটুকু আছে? বেশিরভাগ সময় দেখা যায় যে শুধু ক্যালোরিটাই চেক করা হয়, কিন্তু খনিজ উপাদান কি কি আছে এগুলো আলাদাভাবে তেমন একটা চেক করা হয়। এটা কি আমাদের চেক করা? জি। তাহলে নেক্সট টাইম করবো আমরা, তাই তো? জি। তিনি আপনারও চেক করবেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে তিন্নির কাছে। আপনার প্রিয় ফল বা সবজি কোনটা? আমার প্রিয় ফলের ভিতরে হচ্ছে পেয়ারা, যেটাতে ভিটামিন সি থাকে। ভিটামিন সি হচ্ছে আমাদের শরীরে 24 ঘন্টা থাকে, তাই আমি একদিন পর পরই পেয়ারা। আর তৌসিফের? আমার প্রিয় ফল হচ্ছে আপেল। আপেলে কোনটা থাকে আপনি কি জানেন? কোন ভিটামিন পাওয়া যায়? হ্যাঁ, ভিটামিন সি থাকে। আচ্ছা, আপনাদের যখন মন খারাপ হয় কোনো বিশেষ কারণে হোক যে কারণে, তখন আপনারা কোন খাবারটা খেতে পছন্দ করেন? দুইজনের কাছেই আমার সেম কোশ্চেন। চকলেট, এটা তো আমরা সবাই খাই। চকলেট খেলে কি আসলে আমাদের মন ভালো হয়? চকলেট খেলে আমাদের মন ভালো হয়, কারণ চকলেটে সুগার কন্টেন্ট থাকে আর আমাদের ব্রেন হচ্ছে সুগার কন্টেন্টে একটু বুস্ট হয়, তো চকলেট খেলে সাধারণত আমাদের মন ভালো থাকে, মন ভালো হয়। থ্যাংক ইউ। তো এই পর্যায়ে আমি চলে যাচ্ছি তিন্নি তাসরিনের কাছে। আপনার কাছে আমার কোশ্চেন থাকবে, আপনি কি মনে করেন যে খাবার শুধু আমাদের খেলে পেট ভরলেই চলবে, বাট এর পুষ্টিগুণ আমাদের দরকার নাই? আপনার কি এটা মনে হয়? না, এটা আমাদের মনে হয় না, কারণ হচ্ছে অনেক সময় আছে আমরা এমন এমন খাবার খাই যেগুলো হচ্ছে ভিটামিন আয়রন প্রোটিন এগুলো থাকে না, তো এর কারণে হচ্ছে আমাদের বিভিন্ন সমস্যা হতে পারে, যেমন অপুষ্টি, তারপর হচ্ছে বিভিন্ন রোগ বা দুর্বলতা। এর জন্য আমাদের উচিত প্রতিদিন হচ্ছে এমন এমন খাবার খাওয়া যেগুলো হচ্ছে ভিটামিন আয়রন প্রোটিন এগুলো থাকে। আচ্ছা, এই পর্যায়ে আমি আবারও চলে যাচ্ছি নাইমা রুবি আপার কাছে। আপা, আপনার কাছে আমার নেক্সট কোশ্চেন থাকবে, কিশোররা সবচেয়ে বেশি কোন ভুলগুলো করে খাবার বাছাই করার সময়, এবং কেউ যদি অল্প খরচে ও সহজ উপায়ে খাবারের পুষ্টিটা বেছে নিতে চায় তাহলে কোন খাবারটা তারা বেছে নিতে পারে? আপনি যদি এই ব্যাপারে আমাদের একটু সাজেশন দিন। আমি আগের যে প্রশ্নটা সেখানেই অনেকটা বলে ফেলেছি যে ঘুম ঠিক করতে হবে সবার আগে। হ্যাঁ, যে ম্যাক্রো বলেন আর মাইক্রোনিউট্রিয়েন্ট যেটাই বলেন, ঘুমের টাইম ঠিক করতে হবে। এবং আমরা এখন একটা টার্ম খুব শুনছি যে ডেল্টা টাইম, এই সময়টাতে হচ্ছে ঘুমাতে বেশি হবে। এর কারণ হচ্ছে যে আমরা যদি পারফেক্ট সময় না ঘুমাই এবং এই সময়টাতে আমরা হচ্ছে জোর করে আমাদের ফোন থেকে বা আমাদের ডিভাইস থেকে
যে একটু রেট আসে সেটা জোর করে আমাদের শরীরে অত্যাচারের মতো দিতে থাকি, তখন হরমোন গুলো হচ্ছে যুদ্ধ করতে থাকে শরীরে, এবং তখন কোনো নিউট্রিয়েন্টই আসলে কাজ করতে চায় না। বেশি ভুল করার ক্ষেত্রে যেটা বললাম যে সে যখন আসলো বাসায় এসে পড়াশোনা যেটাই করলো, করার পরে হয়তো সে ডিনার করলো 11টায়, কিন্তু আমরা যেটাকে বলি যে 8টার মধ্যে আপনাদের ডিনারটা করে ফেলতে। তারপর সে 11টায় করার পরেই যদি সে পড়াশোনা না করে তাহলে বিছানায় চলে গেল ডিভাইস নিয়ে সাথে সাথে। তো এই জায়গাটায় হচ্ছে মেটাবলিজমে খুব বড় একটা ঝামেলা তৈরি। এরপরে সে দেখতে থাকলো একটু ক্রেভিং হলো, যেরকম হচ্ছে জুনিয়র একজন ভাইয়া বলেন যে হচ্ছে এই সময় সুগারটা নিতে ইচ্ছে করে, খুব বেশি মিষ্টি জাতীয় খাবার খেতে ইচ্ছে করে। তো এটা যখন খেতে থাকবে, এবং সুগার কিন্তু নিউট্রিয়েন্ট গুলোর শোষণে বাধা দেয়, এটা হচ্ছে একটু খেয়াল করতে হবে। এই জন্য কিন্তু আমরা বলি যে আসলে সুগারটা হোয়াইট পয়জন, একেবারে কিন্তু সবাই আসলে বাদ দেওয়ার কথা বলে, এটা আমরা বলি। আচ্ছা, তারপরে সে হচ্ছে রাতে 2টা 3টার সময় ঘুমালো, সকালে সে খাবার পর্যাপ্ত গ্রহণ করলো না, এই ভুলগুলো করতে থাকবে। তারপর সে টিফিনেও যেটা আগের কথা বললাম যে তারা ক্যান্টিন থেকে ফাস্ট ফুড গ্রহণ করলো। তারপরে হচ্ছে সে বাসায় আসলো 4টা 5টার দিকে, সে হয়তো লাঞ্চ করলো। এই যে সারাটা দিন সারাটা রাত খাওয়ার পরে সে যখন ভাত খাবে, তখন কিন্তু সে মানে তার প্রচন্ড ক্ষুধা লেগেছে, তখন সে ভাতটা খেলো, বেশি পরিমাণে খেলো, এবং তার তার সাথে হয়তো একটু তরকারি নিল, ডাল নিল, মাছ বা মাংসের। তো সেই জায়গায় এই যে সারাদিন সারা রাতের যে তার মাইক্রোনিউট্রিয়েন্টের চাহিদাটা পূরণ করার কথা ছিল, সেটা করছে কোথায়? এখন যদি সে অল্প একটু ভাজি বা অল্প একটু শাক বা কিছু নেয়ও, এটা কখনোই কিন্তু হচ্ছে পূরণ হবে না। এবং আমরা এই যে যখন মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতিগুলো হয় আমরা সাথে সাথে বুঝি না। একটু যদি বুঝিয়ে বলি, যে যখন আমরা যদি 3 4 দিন দেখা যায় যে আমাদের বিভিন্ন পরিশ্রমের জন্য বা স্ট্রেসের জন্য আমরা হয়তো খাবার গ্রহণ করতে পারছি না, ভাত খেতে পারছি না বা মাছ মাংস এগুলো খেতে পারছি না, উইক লাগতে থাকবে আমাদের হচ্ছে, সারা শরীর মানে দুর্বল লাগতে থাকবে, মেজাজটা খিটখিটে লাগতে থাকবে, আমরা সবকিছুতে বিরক্ত হবো, মানে সাথে সাথে রিয়েকশন। কিন্তু যখন মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতিটা হয় তখন কিন্তু এটা বোঝা যায় না, মানে অল্প 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 করে বিন্দু 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 করে শিং ফোঁটা হচ্ছে জ্বর হলো। একটু মানে যদি সহজ ভাষায় বলি, সবাই যেটা জানে যে ভিটামিন এর অভাব হলে হচ্ছে রাতকানা রোগ হয় বা চোখের সমস্যা হয় আর কি। রাতকানাই ধরি। তো এটা কিন্তু আপনি 1 সপ্তাহ ধরে ভিটামিন এ যুক্ত খাবার খেলেন না, তাহলে কিন্তু আপনার হচ্ছে 8ম দিনে গিয়ে আপনার হচ্ছে রাতকানা রোগ হবে না। ধীরে 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 হবে, এবং সেটা কিন্তু তখন যখন ধরা পড়লো তখন আপনি প্রচুর পরিমাণে ভিটামিন এ রিচ ফুড খেলেন, আপনি সাপ্লিমেন্ট গ্রহণ করলেন, সেটা কিন্তু আর রিভার্স হবে না। অর্থাৎ ছোট্ট জিনিসটা হচ্ছে মানে আস্তে আস্তে জমে জমে বড় আকার ধারণ করে যখন আমাদের কিছুই করার যায় না, করতে আমরা পারি না। তাই হচ্ছে এই জিনিসগুলো আসলে দেখা যায় কি, যখন আমি পুষ্টিবিদ ফাউন্ডেশনের মিডিয়া সেক্রেটারি হিসেবে আছি, আমরা যখন বিশেষ করে হাই স্কুল, যেটা টিনেজ হাই স্কুল এবং কলেজ, ওদের মধ্যে দেখতে পাই যে এই ছোট ছোট জিনিসগুলো ইনফরমেশন গুলো তারা জানে না। এখানে যে আপু বললেন যে তার প্রিয় ফল হচ্ছে পেয়ারা, এবং উনি এটা জানেন, উনি এটা গ্রহণ করেন। তো আরেকজন বললেন আপেল। এখন দুটোর সাথে যদি কম্পেয়ার করি, খুব বেশি নিউট্রিয়েন্ট ভ্যারিয়েন্ট কিন্তু না, কিন্তু প্রাইসের কিন্তু অনেক বেশি পার্থক্য। যেটা আপনি যে বললেন যে সহজ কিভাবে খাবার গ্রহণ করা বা স্বল্প মূল্যের খাবার কিভাবে গ্রহণ করবে, এই খাবারগুলো আসলে মানে জানতে হবে। আমরা যদি মানে একটু যারা কিশোর কিশোরী দর্শক আছে হয়তো তাদেরকে বলছি, তুমি করে বলছি, তোমরা যদি মনে করো যে হ্যাঁ আমি এই ঘাটতিগুলো হতে দিব না, আমার শরীরটাকে ঠিক রাখবো, সেই জায়গায় আসলে প্রতিদিন 3 রঙের শাকসবজি রাখার চেষ্টা করবেন। আমি শুধু হচ্ছে যদি হয় যে আমি বরবটি ভাজি খেলাম, এদিক থেকে আমি লাউ শাক নিলাম, তারপর শিম দিয়ে তরকারি রান্না করে খেলাম, বা সবুজ খেলাম, আপনি সবুজ সবকিছু খাচ্ছেন, রাইট? তখন আপনি মানে এই সবুজের জন্য যে পুষ্টি উপাদানগুলো, সেটা ম্যাক্রো মাইক্রো যেটা হোক সেটা থেকে পেলেন। কিন্তু যদি আপনি এরকম করেন যে ঠিক আছে আমি লাল শাক খেলাম, লাল রং থাকলো, আমি হচ্ছে বরবটি ভাজি খেলাম, সবুজটা গেল, তারপরে হচ্ছে আমি যদি আরো কালারফুল বিটরুট নেই, যেটা হচ্ছে লাল রঙের, এখানে যখন নিবে তারা, তখন বা গাজর নিল কমলা রঙের, এখানে কোনো খাবারের দামে কিন্তু বিটরুট বাদ দিয়ে, যেগুলো হচ্ছে অনেক বেশি এক্সপেন্সিভ না, কিন্তু যদি এই 3 রঙের শাকসবজি তার খাদ্য তালিকায় সারাদিনে থাকে পরিমিত পরিমাণে, তাহলে সে নিউট্রিয়েন্ট বেশি পায়।
এই জায়গাটায় হচ্ছে যে আমি একই জিনিস মানে একই টাকাই খরচ হচ্ছে, কিন্তু জাস্ট আমি আর বেশি নিউট্রিয়েন্ট আমি হচ্ছে যোগ করতে পারি, অর্থাৎ প্লেটটা কালারফুল করতে হবে। এবং ফলের ক্ষেত্রে যদি হয় সপ্তাহে 7 রঙের ফল খেতে পারলে খুবই ভালো, যদি না পারা যায় 3 রঙের ফল অন্তত রাখা। যে আপু বললেন যে পেয়ারা, উনি কি হচ্ছে একদিন পর পর পেয়ারা খান, দ্যাটস গুড। আপনি মাঝখানে মাঝখানে অন্য কালারের ফলও হচ্ছে যোগ করতে পারেন, তাহলে কিন্তু আপনি অন্যান্য হচ্ছে মানে ভিটামিন সি এর পাশাপাশি অন্যান্য যে হচ্ছে আমরা যেরকম আহ কমলা বা লাল রঙের এটাতে এগুলোতে হচ্ছে ভিটামিন এ থাকে, আপনি সেগুলো পাচ্ছেন। আরেকটা জিনিস হচ্ছে আমাদের জানার জন্য যে আমি শুধুমাত্র একটা গাজর খেলাম, আর এর আগে আধা ঘন্টা পরের আধা ঘন্টার মধ্যে আমি অন্য কোনো খাবারই খেলাম না, তখন এই যে ভিটামিন এটা সেটা আমাদের শরীরে শোষণ হবে না। কারণ আমরা জানি কিনা যে ভিটামিন এ, ডি, ই, কে এই চারটাই হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন, অর্থাৎ আমাদের শরীর মানে যদি ওই ভিটামিন গুলোর সাথে তেল না থাকে তাহলে শোষণ করবে না। অর্থাৎ আমি আমার মিড মর্নিং স্ন্যাক্স এ হয়তো একটা গাজর খেলাম, হ্যাঁ, তো যে হ্যাঁ খাচ্ছি ভিটামিন এ তো পেলাম, ভিটামিন এ কিন্তু পর্যাপ্ত পাওয়া যাবে না। তবে ভিটামিন বি এবং বি এর মধ্যে আবার কয়েকটা ভাগ আছে, এবং ভিটামিন সি এগুলো হচ্ছে ওয়াটার সলিউবল। সো সেটার সাথে আবার আমাদের তৈলাক্ত খাবার গ্রহণ করার দরকার নেই। এরপরে আরেকটু আসি যে টিনেজে যেটা হয় যে তারা তো এই অনিয়ম করলো, শারীরিক পরিশ্রম করলো না, তাদের হচ্ছে ওজনটা বাড়তে থাকলো, তারা ম্যাক্রো অনেক গ্রহণ করছে, শরীরটা যখন বড় হয়ে গেল তাদের মাইক্রোনিউট্রিয়েন্টের চাহিদাটাও বেড়ে গেলো, সেটাও পূরণ হচ্ছে না। সবকিছু মিলিয়ে ওই কথা ঘুরে ফিরে একই, বিল্ডিং এ ইট বেশি হয়ে যাচ্ছে, বালি আর সিমেন্ট নাই। তো তখন সেই চাহিদাটাও পূরণ করতে হবে। এবং এই বয়সের বাচ্চাদের মধ্যে যখন দেখা যায় যে হুট করে তার কাছে মনে হয় যে না আমি তো অনেক মোটা হয়ে যাচ্ছি, আমাকে দেখতে খারাপ লাগছে, আমার ফ্রেন্ডরা তো এরকম না, তারা তো একদম হচ্ছে স্লিম, তাদেরকে ভালো দেখা যাচ্ছে, দাম করে তারা খাবারটা দেয় কমিয়ে, যার কারণে অনেক ধরনের সমস্যা হতে পারে। এই যে হিডেন হাঙ্গারের কথা বললাম, তখন কিন্তু এই সমস্যাটা হতে শুরু করে। আরেকটা ভুল ধারণা আছে যে মাছ মাংস বেশি খেলে মোটা বেশি হয়ে যায়, মাছ মাংস বাদ দিয়ে তারা উদ্ভিজ্জ প্রোটিনের দিকে চলে যায়। তখন এই উদ্ভিজ্জ প্রোটিন যখন সে বেশি গ্রহণ করবে তখন কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টেরও অনেক হচ্ছে ঘাটতি হতে থাকে। কারণ যেরকম ভিটামিন বি 12 কিন্তু আমরা উদ্ভিজ্জ কোনো উৎস থেকে পাই না, আমাদের এটা থেকে প্রাণী উৎস থেকেই গ্রহণ করতে হবে। তো ওভারঅল হচ্ছে যে এই ছোট ছোট মানে অনেকগুলো জিনিস আস্তে আস্তে জমা হতে থাকে। আর সহজলভ্য বা সহজ টাকা কম যেটার কথা বলা, এটা একটু আসলে খেয়াল করে নিলে মানে খুব এক্সপেন্সিভ না, নিউট্রিশন বা ডায়েট মেনটেন করার যে অনেক বেশি টাকা খরচ হবে এটা না আসলে। ধন্যবাদ আপা। আমি তো অ্যাড করি দুটো পয়েন্ট। এক হচ্ছে যে এখনকার সময়ে যে ডিনারের কথা ধরি, হয়তো তার নাম ধরে ডাকলে সে প্লেটে নিয়ে চলে গেল, সে কি খাচ্ছে খবর নাই, সে ল্যাপটপ বা পিসির দিকে তাকিয়ে হচ্ছে সে কি খাচ্ছে সেটা দেখে না। এই বয়সে যদি একটু রান্না করা যায়, নিজেই একটু রান্না করে, তখন কিন্তু দেখা যায় যে হ্যাঁ আমি তো এটা জানি, এটার সাথে অ্যাড করলাম, এটা একটা ব্যাপার আহ, মানে খুব খেয়াল করতে হয়। আর ওই যে নিজের সাথে তুলনা করা, এই ব্যাপারটাও খুব ইম্পর্টেন্ট আসলে। মানে অন্যের সাথে তুলনা করার দরকার নেই, তোমার বয়সের সাথে তোমার ওজন উচ্চতা ঠিক আছে কিনা বা তুমি রিডিং গুলো ঠিক আছে কিনা। ঠিক আছে, ধন্যবাদ আপা। তো এই পর্যায়ে আমি চলে যেতে অ্যাড করতে চাই, তাহলে আমি কোন খাবারটি অ্যাড করবো আর কেন অ্যাড করবো, এটি যদি একটু আমাদের মাঝে বলেন। জি, আমি হচ্ছে যদি কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট আমার খাবারে অ্যাড করতে চাই তাহলে সেটা হবে হচ্ছে ফলিক অ্যাসিড। আমি কিছুদিন আগে জানতে পারি যে আমাদের দেশে যে চালটা আমরা খাচ্ছি প্রতিনিয়ত সেই চালটা হচ্ছে পলিশ করা চাল। তো পলিশ করার পরে চালের যে পুষ্টি গুণাগুণ সেই পুষ্টি গুণাগুণ থেকে ফলিক অ্যাসিড হচ্ছে সরে যায়, তো যার কারণে আমরা প্রতিনিয়ত
পরিশ্রম করার পরেও সেই পুষ্টিগুলো আমাদের শরীরে আসে না, যার কারণে আমি যদি কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট অ্যাড করতে চাই সেটা ফলিক অ্যাসিড হবে, কারণ ফলিক অ্যাসিডের উপস্থিতিতে আমাদের ব্রেন হেলথ ভালো থাকে, মেন্টাল হেলথ ভালো থাকে, রেড ব্লাড সেল গ্রো করে এবং আরো অনেক গ্রোথ ফ্যাক্টরস কাজ করে। ঠিক আছে, ধন্যবাদ। এবার চলে যাবো আমার টিমনির কাছে। টিমনি, আপনার কাছে আমার প্রশ্নটি থাকবে, আপনি যদি অলরেডি আপনি বলেছেন আপনি সকালে নাস্তা বাদ দিলে আপনার মন খারাপ লাগে, আপনার শরীর খারাপ লাগে, আপনার ঘুম পায়, বাট আপনার কি মনে হয় এর পিছনে কোন পুষ্টিগুণটা বেশি আহ, কারণ হতে পারে যেটার জন্য আপনার এরকম ফিল হচ্ছে, আপনার ঘুম পাচ্ছে বা আপনার খুব টায়ার্ডনেস আসছে, এটা কেন? পুষ্টিগুণ হচ্ছে মানে আমি ঠিকভাবে না খাওয়ার কারণে হচ্ছে এরকম। আমার হচ্ছে যেটা খাবারে ঠিকভাবে পুষ্টিগুণ থাকে এরকম খাবার আমাদেরকে খাওয়া, এবং আমি চেষ্টা করবো যে প্রত্যেকদিন আমার পুষ্টিগত খাবারগুলো খাওয়া। না মানে পুষ্টিগুণ কোনগুলোর জন্য সেখানে কার্বোহাইড্রেট হতে পারে, প্রোটিন হতে পারে, মানে কোনগুলোর হচ্ছে কারণ আনসার বলে প্রোটিন। এই পর্যায়ে আমি আবারও চলে যাবো নাইবারুজি আপনার কাছে। আপা, কোন লক্ষণগুলো দেখে আমরা বুঝতে পারবো যে কিশোরের মধ্যে আয়রন, ক্যালসিয়াম বা ভিটামিন এ এর ঘাটতি আছে? তো এই জন্য আমাদের করণীয়টা কি হতে পারে? যে আয়রন যদি কমে যায়, রুচিটা কমে যাবে। আয়রন যখনই আসলে মানে একদম স্পেসিফিক করে যদি বলি যে একদম আমাদের এখন হিমোগ্লোবিন লেভেলটা আমরা যখন বায়োকেমিক্যাল টেস্টটা করি, তখন দেখা যায় যে হিমোগ্লোবিন লেভেলগুলো একেবারেই খারাপ। টিনেজতে যারা হচ্ছে মেয়ে বিশেষ করে তাদের হচ্ছে পিরিয়ড শুরু হয়ে যায়, এবং খাবার এক্স্যাক্টলি গ্রহণ না করার কারণে এই রক্ত স্বল্পতা হয়ে যেতে পারে, একদম মানে ভিটামিন সরি আয়রন ডেফিসিয়েন্ট যে অ্যানিমিয়াটা সেটা শুরু হতে পারে। যখন একজন মানুষের আয়রনের ঘাটতি থাকবে, সে ক্লান্ত হয়ে যাবে, অল্প একটু কাজ করছে যেটা আগে হতো না, তখন আমি আগের মতো হচ্ছে কাজ করতে পারছি না, আগের মতো হচ্ছে আমার এনার্জি আমি পাই না, আমি সহজেই হাঁপিয়ে যাই, এবং হচ্ছে এমনও এরকম কথা বলতে শোনা যায় যে আমি হয়তো পড়তে পড়তেই ঘুমিয়ে গেছি, আমার এত বেশি ক্লান্ত লাগে। এই জিনিসগুলো হচ্ছে খুব মারাত্মক ভাবে কাজ করে। আর যখন আয়রনের হচ্ছে ঘাটতি থাকবে, তখন ম্যাক্রোনিউট্রিয়েন্ট গুলো কিন্তু দেখা যায় যে শোষণ ঠিকভাবে হয় না, কারণ আসলে মেটাবলিজম, বায়োকেমিস্ট্রি সবগুলো আসলে একটার সাথে আরেকটা এত বেশি ইন্টাররিলেটেড, আমরা এইগুলো আসলে একটু ঝামেলা হয়ে যায়। তবে মানে ছেলে আর মেয়েদের মধ্যে যদি তুলনা করে দেখি, তাহলে হচ্ছে মেয়েদের মধ্যেই বেশি হচ্ছে মানে আয়রন ডেফিসিয়েন্সিটা দেখা যায়। আর আরেকটা হচ্ছে আপনি বলেছেন ভিটামিন এ। ভিটামিন এর প্রথমে আমি একটু বলি যে আমি ইউনিসেফের সাথে একটা প্রজেক্টের সাথে কাজ করেছিলাম, এবং আমরা জানি যে 6 মাস অন্তর অন্তর হচ্ছে সরকার কর্তৃক বিনামূল্যে ভিটামিন এ ক্যাপসুল দেওয়া হয়। তো এটা তো আমরা দেওয়া হয় জানলাম, কিন্তু যখন ওই প্রজেক্টে আমি কাজ করতে গেছি, গ্রামে গ্রামে গিয়ে দেখলাম যে এটা মারাত্মক ভাবে ভুল করছে। কারণ ভিটামিন এ হচ্ছে যে ক্যাপসুলটা, এটা বয়স অনুযায়ী একদম নির্দিষ্ট পরিমাণে আয়ু থাকে। অনেকেই মানে যিনি খাওয়াচ্ছেন, হাফ খাওয়াচ্ছেন, হয়তো পুরোটা দিচ্ছেন না, আবার কেউ কেউ আবার অতিরিক্ত বেশি খাওয়ানোর জন্য দুটোও দিয়ে দিচ্ছেন। এই যে ঘটনাটা, এটা একটা হচ্ছে আমি যে সিনারিওটা তুলে ধরার জন্য বললাম, দুটোই ক্ষতিকর। কারণ যেহেতু ফ্যাট সলিউবল ভিটামিন অতিরিক্ত গ্রহণ করতে নেই, যতটুকু চাহিদা ততটুকু, অতিরিক্ত আমি যদি দুটো বাচ্চাকে দুটো খাইয়ে দিই, মৃত্যু হয়ে যেতে পারে। আর এই যে কম গ্রহণ করলো, একেবারে মেপে যেহেতু দিল, কম গ্রহণ করলো, যার কারণে তার এই যে খাবার থেকে তো পেলোই, সাপ্লিমেন্ট হিসেবে যে সরকার কর্তৃক এত টাকা খরচ করে ফ্রি দিয়ে দিল, সেটা কিন্তু সে পায় না। এবং ভিটামিন এর প্রাইস কিন্তু কম না। সরকার যেহেতু ফ্রি করে দিয়েছে, তার মানে হচ্ছে এক্সপেন্সিভ জিনিসটা ফ্রি করে দিয়েছে, তার মানে হচ্ছে দেশের মানুষের দরকার মাস্ট।
তো সেই জায়গায় ভিটামিন এ হচ্ছে খেতে হবে। এখন ভিটামিন এ অভাব হলে কি হবে? সবাই আমরা জানি, যেটা রাত কানা এর আগেও বললাম, ব্রেন ডেভেলপমেন্টের ভিটামিন এর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আর হচ্ছে আহ, পাশাপাশি ওই যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটা পাশাপাশি গ্রহণ করতে হবে। এবং স্কিনের জন্য দেখবেন যে অনেক বাচ্চাদের এবং পরবর্তীতে টিনেজদেরও, যে শীতকাল চলে গেছে, গ্রীষ্মকাল এখন, তারপরে সে ময়শ্চারাইজার ইউজ করছে, তারপরেও ত্বকটা খসখসে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে ভিটামিন এর অনেক বড় ভূমিকা আছে যে স্কিনের যে মসৃণতাটা বা স্কিনটাকে হেলদি রাখার যে ব্যাপারটা, সেই জায়গাটাতে। এবং হচ্ছে ভিটামিন এ, এটা হচ্ছে 600 মিলিগ্রাম পার ডে, মানে হচ্ছে খুবই কম। আর হচ্ছে এর আগে যেটা বললাম যে আয়রন, সেটা হচ্ছে যে 29.9 মিলিগ্রাম পার ডে। সো এই জিনিসগুলোই মানে আস্তে আস্তে জমতে জমতে আমাদের এই ক্ষতিটা হতে থাকে। তারপরে আসি যে ক্যালসিয়ামের কথা বলেছেন। ক্যালসিয়াম এটাও খুবই অল্প পরিমাণে লাগে, তবে এটার সাথে আবার ভিটামিন ডি টা একসাথে বাইন্ড হয়ে একসাথে তারা হাত ধরে কাজ করতে পছন্দ করে। 1300 মিলিগ্রাম পার ডে, এটা হচ্ছে টিনেজদের জন্য আর কি চাহিদাটা। আর কাজ করতে গিয়ে যেটা দেখলাম যে ভিটামিন ডি লেভেলটা বড় বলেন, ছোট বলেন, টিনেজ বলেন, খুব কম, বিশেষ করে শহরে যারা আছে, যেখানে 30-এর বেশি থাকার কথা, এরকম আমি পেশেন্ট প্রায় 6-7। এখন ভিটামিন ডি যদি কম থাকে, ক্যালসিয়াম যদি কম থাকে, তাহলে কি কি ঘটনাটা ঘটে সেটা যদি আমি আসলে একটু বলতে চাই। যে আমরা মানে যদি যখন পশু জবাই করা হয়, কোরবানি বা অন্য ধর্মের যারা আছে, তখন দেখবেন যে হাড়টা যখন মানে জয়েন্টের জায়গাগুলো যখন কাটা হয়, সেখানে লাল রঙের একদম ছোট ছোট ছিদ্র ছিদ্র যুক্ত একটা নিরেট অংশ থাকে। তো আমাদের মানুষদেরও সেটা আছে। যখন আমাদের শরীরে ভিটামিন ডি, ক্যালসিয়ামের ঘাটতি হতে থাকবে, তখন এই যে নিরেট অংশগুলোটা ফাঁপা হতে থাকবে। যার শরীরে যত বেশি ক্যালসিয়ামের ঘাটতি, ভিটামিন ডি এর ঘাটতি, তার শরীরে তত বেশি হচ্ছে এই ছিদ্রগুলো বড় হতে থাকবে, নিরেট অংশটা কমতে থাকবে। যেহেতু আমি বললাম যে এই টিনেজ বয়সটাতে হচ্ছে যে উচ্চতার 20% লম্বা হয়, সেই জায়গাটায় যদি একজন টিনেজ বাচ্চার ক্যালসিয়াম ভিটামিন ডি এর ঘাটতি থাকে, অর্থাৎ হাড়ের মেইন একটা পুষ্টি উপাদানের ঘাটতি থাকে, সে কিন্তু লম্বা হবে না। বাচ্চারা তখন হচ্ছে, বাচ্চাদের ক্ষেত্রে আমরা স্টান্টেড বলি। এবং হচ্ছে খুব বেশি জেনেটিক্যালি যদি সমস্যা থাকে, সেটা আলাদা ইস্যু। কিন্তু যদি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি টা ঠিকভাবে না করতে পারে, তখন কিন্তু উচ্চতাটা কমে যাবে, মানে উচ্চতাটা থেমে যাবে। তো এই যে একটা নির্দিষ্ট বয়সের পরে সে আর উচ্চতায় বাড়লো না, এটা তো একটা বড় হচ্ছে ক্ষতিকর একটা দিক। আর প্রচন্ড ব্যথা হতে থাকে। হ্যাঁ, দেখা যায় যে অল্প মানে একটু হাঁটলো বা হচ্ছে একটু পরিশ্রম করলেই প্রচন্ড ব্যথা হতে থাকে। শুধুমাত্র হাড়ে তা না, আমাদের পেশিতেও ব্যথা হতে শুরু করে দেয়। এবং ভিটামিন ডি, ক্যালসিয়ামের ঘাটতি হলে দেখা যায়, বিশেষ করে যে কিভাবে আলাদা করা যায়, সেটা হচ্ছে যে ঘুম থেকে ওঠার পরেই প্রচন্ড ব্যথা হয়। একটু হচ্ছে চেপে দিতে মানে হয়তো যারা টিনেজ আছে তারা এই জিনিসটা ফিল করে। আর ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি না থাকে, তখনও দেখা যায় যে এই মেটাবলিজম গুলো ঠিকভাবে হয় না। যে হ্যাঁ, আমি ক্যালসিয়াম রিচ ফুড খেলাম, আমি ভিটামিন ডিও খুব খেলাম, আর হচ্ছে যে রোদেও গেলাম। আর রোদের ব্যাপারটা একটু বলছি। তো তারপরেও হচ্ছে যে মেটাবলিজম যদি ঠিকভাবে না কাজ করে, ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য যদি না কাজ করে, তখন কিন্তু দেখা যায় যে আহ, তার মধ্যে অভাব হতে শুরু করে। যেহেতু ভিটামিন ডি নিয়ে কথা বলছিলাম, একটু বলি যে খুবই খারাপ সিনারিও বাংলাদেশে। তো সেই ক্ষেত্রে সবাইকেই বলবো যে সকাল 10টা থেকে দুপুর 3টার মধ্যে যে কোনো 25 থেকে 30 মিনিট একটু টানা রোদে থাকার চেষ্টা করবেন। যারা কিশোর দর্শক আছো, তোমরা অবশ্যই রাখার চেষ্টা করবে। প্রথমেই পারবে না, প্রথম দিনই টানা 25 মিনিট থাকার দরকার নেই। তখন হয়তো হচ্ছে তোমাদের মাথা ব্যথা করতে শুরু হতে পারে, পরের দিন আর যেতে ইচ্ছে করবে না। আর ভিটামিন ডিটা রোদে গেলাম পেয়ে গেলাম, ব্যাপারটা এরকম না। আমাদের হচ্ছে স্কিনে এসে লাগে, তারপর ভিটামিন ডি তৈরি হয়। এবং তখন এই জন্য 1 মিনিট আমি রোদে থাকলাম, 2 মিনিট ছায়া চলে গেলাম, তখন কিন্তু সেটা হচ্ছে কাজে লাগবে না। আর এই যে ভিটামিন ডি আমি পেলাম, সবকিছুই ঠিক আছে, যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে, তখন ভিটামিন ডি আবার একা একা একটু কম কাজ করে। সো ক্যালসিয়াম খুব কম পরিমাণে আমাদের হচ্ছে ডেইলি প্রয়োজন, কিন্তু ভিটামিন ডি এবং প্রোটিন অন্যান্য পুষ্টি উপাদানকে সাহায্য করার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ।
ধন্যবাদ। প্রয়োজন হয়, যেমন হচ্ছে শক্তি উৎপাদনের জন্য শরীর যে চর্বি, কিংবা হচ্ছে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য, কিংবা হচ্ছে আমাদের ব্রেনের নার্ভ সেলস গুলো যে কাজ করবে সেই ব্যাপারগুলোর জন্য, আবার হচ্ছে মানে গ্রোথ, শরীরের গ্রোথের জন্য আমাদের ভিটামিন আর মিনারেলস খুবই প্রয়োজন। তো যদি হচ্ছে আমার খাবারে ভিটামিন আর মিনারেলস না থাকে একটা লম্বা সময়, কিংবা হচ্ছে কিছু সময়ের জন্য, তো দেখা যাবে যে আমার যে খাবারটা আমি খাচ্ছি সেই খাবারটা পরিপূর্ণ খাবার হবে না। পরিপূর্ণ খাবার বলতে আমরা বুঝি যে শর্করা, আমিষ, স্নেহজাত, পানি, তারপর হচ্ছে ভিটামিন, মিনারেলস, এগুলো থাকলেই হচ্ছে খাবারটা পরিপূর্ণ হবে। তো যদি হচ্ছে প্রশ্নটা হয় যে এমন যে ভিটামিন আর মিনারেলস ছাড়া আমার খাবারটা পরিপূর্ণ হচ্ছে কিনা, তাহলে আমি বলবো যে একদমই পরিপূর্ণ হচ্ছে না। কারণ খাবার পরিপূর্ণতা পাবেই তখনই যখন হচ্ছে আমার খাবারে ভিটামিন, মিনারেলস এগুলোর উপস্থিতি থাকবে। ঠিক আছে, ধন্যবাদ। আমরা প্রায় আমাদের টকশোর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো শেষ হওয়ার আগে আমি আবার লাইব্রেরিতে আপনার কাছে আরেকটি প্রশ্ন নিয়ে যাব, সেটি হচ্ছে আমাদের দর্শক কিশোর কিশোরীদের জন্য। তো আপা, আপনি যদি আমাদের কিশোর কিশোরীদের জন্য 3টি সহজ টিপস দেন, যাতে করে তারা তাদের খাবারের মধ্যে মাইক্রোনিউট্রিয়েন্টটা একদম নিশ্চিত করতে পারে। যারা আজকের দর্শক তাদের জন্য এবং পরবর্তীতে যারা দেখবে তাদের জন্য প্রথম কথা হচ্ছে যে জানতে হবে, এবং যেহেতু এই সিরাপ বাংলাদেশের যে একটা সিস্টার কনসার্ন এরা কাজ করছে, এটা খুবই চমৎকার। ওরা কাজ করছে এটার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য। আর আজকে যে দুজন গেস্ট, তাদের কথা শুনে আমি খুবই খুশি হয়েছি যে তারা অনেকগুলো টার্ম জানে, যেগুলো সাধারণত আমরা অনেক স্কুল কলেজ ক্যাম্পেইনে গিয়ে আমরা এই তথ্যগুলো তারা জানি এরকম পাই না। তো এটা খুবই আসলে আমি অ্যাপ্রিসিয়েট করছি যে তারা জানে এবং তারা অনেকগুলো টার্ম বোঝে। সহজ ভাষায় যদি কথা বলতে চাই, প্রথমত হচ্ছে যে জানতে হবে কি আসলে হোয়াট ইজ মাইক্রোনিউট্রিয়েন্ট। আজকে লাইফ থেকে হয়তো অনেকেই জানবে এবং টার্মটা নিয়ে হয়তো যদি আরো পড়াশোনা করে এবং এই পেজের মাধ্যমে জানলো। তারপরে যেটা হচ্ছে যে শাকসবজি খেতেই হবে, হ্যাঁ, ফল খেতেই হবে, এটার তো কিছুই আসলে করার নাই। সেই জায়গায় যদি আপনার ইচ্ছে না করে যে না আমি শাক ভাজি খেতে পারছি না, সবজি তরকারি খেতে পারছি না, না খেতে চাইলে আপনি আপনার মতো করে অনেক, এখন তো ইউটিউব সাথে থাকাতে খুবই আসলে আহ সহজলভ্য হয়ে গেছে আমাদের তথ্যগুলো পাওয়ার। তো সেই জায়গাটাই কিন্তু আপনি বিভিন্ন রেসিপি জেনে নিতে পারেন। তো 3টা কালার অ্যাড করে আপনি একটা কোনো রেসিপি হচ্ছে নিজে তৈরি করলেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করলেন। দুপুরে খাওয়ার সময় আপনি 3 রঙের হচ্ছে দিয়ে আপনি হচ্ছে সালাদ করতে পারেন। যেরকম হচ্ছে আপনি গাজর রাখলেন, আপনি শসা রাখলেন, টমেটো রাখলেন, একটু হচ্ছে ধনেপাতা বা পুদিনা পাতা রাখলেন, একটু লেবুর রস দিলেন। খেতে তো মজার। তো সেটা রাখলে ভিটামিন মিনারেলস অনেক চাহিদাটা পূরণ হয়ে যায়। বিকেলের যে নাস্তাটা বা মিড মর্নিং স্ন্যাক্সে আপনি একটু ফ্রুট সালাদ রাখতে পারেন। মাঝে মধ্যে আপনি ফ্রুট জুস করতে পারেন, নিজে আইসক্রিম তৈরি করতে পারেন। তার মানে আমার ফ্রুটস এমনি খেতে ইচ্ছে করছে না, আমি স্টোমাকে দেওয়ার জন্য আমি এটাকে জাস্ট হচ্ছে একটু বিভিন্ন রকমের জামা কাপড় পরালাম, একটু তাকে অন্যভাবে সাজালাম, কিন্তু আমার স্টোমাকে দিতে হবে, এটার বিকল্প নাই। আর যখন পেশেন্ট বা মানে এই বয়সের বাচ্চারা আসার পরেই আসলে বলে ফেলে যে তারা সাপ্লিমেন্ট দিবেন কিনা বা কোনো মেডিসিন গ্রহণ করতে পারবো কিনা। প্রথম কথা হচ্ছে যে যখনই আপনি কেমিক্যাল কোনো কিছুর দিকে যাবেন তার একটা সাইড ইফেক্ট থাকবে, আর খাবার থেকে যখন আমি নিব সেটার সাইড ইফেক্ট থাকছে না। তো আমরা এক্সট্রা আগে ওই সাপ্লিমেন্ট মেডিসিন এগুলো চিন্তা করার আগে আমরা খাবার থেকে গ্রহণ করতে পারি। এটা হচ্ছে 1 নাম্বার টিপস। 2 নাম্বার হচ্ছে আমরা একটু দুধ এবং দুগ্ধজাত খাবার গ্রহণ করার চেষ্টা করবো। আমরা তো এখন বুঝি, তাই না? ছোটরা না হয় বুঝে না যে দুধ খারাপ লাগছে খাবো না, ইগনোর করছে। যেহেতু তোমরা বোঝো, সেই জায়গায় দুধটা গ্রহণ করো। যদি মনে হয় না আমি দুধটা একেবারেই নিতে পারছি না, আমার ভালোই লাগে না স্বাদ, দই নিতে পারো, ছানা নিতে পারো। দইয়ের সাথে বিভিন্ন কালারের ফল মিক্স আপ করে একটা ফ্রুট সালাদ করতে পারো। পাশাপাশি হচ্ছে আহ
অতিরিক্ত চিনি না দিয়ে বা মিষ্টি না দিয়ে হালকা রকম মিষ্টি দিয়ে ছানা দিয়ে মানে চিনি বা মিষ্টি জাতীয় খাবার অল্প দিয়ে ছানা দিয়ে মাঝে মধ্যে একটু মিষ্টি তৈরি করে খাওয়া যায়। দুধ ডিম একসাথে করে একটা পুডিং তৈরি করে নেওয়া যায়। এখানে ম্যাক্রোনিউট্রিয়েন্টের পাশাপাশি মাইক্রোনিউট্রিয়েন্টস গুলো কিন্তু খুব ভালো পাওয়া যায় দুধ এবং দুগ্ধজাত খাবারে। এই যে এতক্ষণ কথা বললাম ক্যালসিয়াম, ভিটামিন ডি, এগুলো কিন্তু দুধে পর্যাপ্ত পরিমাণে থাকে। দিনের পর দিন এই জিনিসগুলোকে অ্যাভয়েড আসলে করা যাবে না। এখন একটা রুটিন নিজে করে ফেলা যায়, আর যদি মনে হয় যে না আমি একেবারেই পারছি না বা বুঝছি না, হেল্প নেওয়া যায় ফ্রেন্ডসদের। তারপরে হচ্ছে প্রফেশনালরা তো আছে, সেখান থেকে কিন্তু আইডিয়া নেওয়া যায়। তারপর হচ্ছে ভিটামিন বি 12 যে কথাটা বলছিলাম, ভিটামিন বি 12 আবার উদ্ভিজ্জ থেকে পাওয়া যাবে না, সেটা প্রাণীজ উদ্ভিজ্জ থেকে নেওয়া লাগবে। এবং যখন একজন প্রাণীজ উৎস খেলো পাশাপাশি সে জিঙ্কও পেয়ে যাবে, অর্থাৎ ভিটামিন বিও পাচ্ছে, ভিটামিন বি 12 পাচ্ছে, জিঙ্ক পাচ্ছে, প্রোটিন পাচ্ছে একটা খাবার থেকেই। তারপরে হচ্ছে আয়রন পাবে সে। আর একটু যদি খাদ্য তালিকায় তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় একটা করে ডিম যদি রাখা যায়, ডিমের সাদা অংশটা প্রোটিন, বাট ভিটামিন এই ডিমের যে কুসুম সেটা থেকে অনেক ধরনের পুষ্টি উপাদান পাওয়া যায়। তো যারা একটু মানে ওভারওয়েট তারা আবার ভাবে যে হচ্ছে আমি ডিম খাবো না বা মাছ মাংস এগুলো খাবো না, এটা করা যাবে না। নিজে থেকে কোনো কিছু করা যাবে না, ওজন কমাতে হবে। আর এই সময়টাতে আমি বলবো যে হেলদি উপায়ে খাবার পরিমিত গ্রহণ করে এক্সারসাইজ করে বার্ন করার জন্য। মানে হচ্ছে আমি খাবার কম খেলাম, আমার শরীরে যতটুকু কোষ, প্রত্যেকটা কোষকে খাবার দিলাম না, কিন্তু আবার হচ্ছে আমি তাদেরকে খুব আরামে রাখলাম, শুয়ে বসে থাকলাম, এক্সারসাইজ করলাম না, তখন কিন্তু হচ্ছে শরীরটা খুব নেতিবাচক প্রভাব ফেলে। একটু খেয়াল করলে দেখা যায় যে মানে যদি একটু আপনারা সচেতন থাকেন যে আমি বিকেল বেলা এক মুঠো বাদাম খেলাম, 4-5টা আমন্ড খেলাম, পরের দিন ক্যাশনাট খেলাম, বা হচ্ছে আমি আখরোট খেলাম, আমি একটু হচ্ছে 2টা খেজুর খেলাম, এগুলো তো হাতের কাছেই পাওয়া যায়, কঠিন কিছু নাই। আমার তো হচ্ছে মানে কি বলে বিদেশের যে ফলগুলো আছে আমার কিল খাওয়ার দরকার নাই। আমার দেশে যে ফলগুলো আছে, আমার দেশে যে সবজিগুলো আছে, আমার দেশে যে হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট যেগুলো পাওয়া যায় সেগুলো যদি ঠিকভাবে জেনে খাবার গ্রহণ করা যায়, তাহলে টাকা এক্সট্রা খরচ হয় না। বিলিভ মি, এক্সট্রা টাকা খরচ হয় না, বরঞ্চ যদি না খাওয়া যায় তখন আমাদের চিকিৎসার জন্য আরো বেশি হচ্ছে সমস্যা তৈরি করে। এবং আমি একদম লাস্টে আরেকটু বলি যে হচ্ছে যে এই বয়সের ছেলে মেয়েরা চায় যে একটু আমাকে ভালো দেখা যাক, আমার স্কিনটাতে ব্রণ না উঠুক, আমাকে হচ্ছে দেখতে একটু সুন্দর দেখা যাক, চুলগুলো হচ্ছে মানে সবাই যেন ওয়াও এই টাইপের বলে। তো এই জিনিসগুলোর জন্য কিন্তু আসলে খাবার আগে হচ্ছে বাইরে থেকে যতই পালিশ করা হোক, ভেতরের জিনিস না থাকলে কিন্তু কাজ করবে না। তো ডায়েট মানে কস্টলি না, ডায়েট মানে অনেক বেশি পরিশ্রম সাপেক্ষ কাজ, সেটা না। ডায়েট মানে হচ্ছে বডি অনুযায়ী, কন্ডিশন অনুযায়ী ম্যাক্রো মাইক্রো নিউট্রিয়েন্টের সঠিক পরিমাণে খাবারটা গ্রহণ করা, এর আগে নিজে একটু সঠিকভাবে জানা। ধন্যবাদ আপা। আপনি খুব আপনি সুন্দরভাবে জিনিসটা আমাদের মাঝে তুলে ধরেছেন। আশা করি আমাদের কৃষিরা জিনিসটা বুঝতে পেরেছে। যদি আমি এক কথায় বলি, আজকের আলোচনার মেইন কথা ছিল যে শুধু পেট ভর্তি করে খাবার খেলেই চলবে না, বরং আমাদের শরীর ভালো রাখতে আমাদের সঠিক খাবারটিও বেছে নিতে হবে, যাতে আমাদের স্বাস্থ্যটাও ভালো থাকে আর সঠিক পুষ্টি উপাদানটাও আমরা পেয়ে থাকি খাবার থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ সময় দেওয়ার জন্য, এবং আমাদের সাথে যারা লাইভে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য ধরে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। তো আমি আজকে বিদায় নিচ্ছি, আমাদের সময় প্রায় শেষ। আমি আবারও আসবো আপনাদের সাথে একটি নতুন টপিক নিয়ে। আপনারা আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন যে আপনারা নতুন কোন টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছেন। তো ততদিন পর্যন্ত ভালো থাকেন। আবারও দেখা হবে, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি।